করি না। আমার বাবার আজকে 3.5 মাস। আমার বাবা বলে আর ডাকেন আল্লাহ রে, আল্লাহ ডাকে আমার চারা দিয়ে চলে গেছে বাবা রে। ও বাবা রে, আল্লাহ আমার ছেলেকে মাফ করে দে আল্লাহ, আল্লাহ আমার ছেলেকে মাফ করে দে আল্লাহ, আল্লাহ আমার ছেলের মাফ করে দাও। কে না কে মানুষ করলাম, এরা আমার ছেলের এইভাবে গুলি করলো ওরা। শহীদের গড়ে স্বজনের অশ্রুসিক্ত এমন প্রার্থনা দেশের নানা প্রান্তে। আল্লাহ আমার ছেলের জীবনের গুনাহ করতে মাফ করে দাও আল্লাহ। জুলাই আগস্ট আন্দোলনে গিয়ে মানবতা বিরোধী ফ্যাসিস্ট ঘাতক চক্রের গুলিতে নিহত সহস্র শহীদের জনপদে পরিণত হয়েছে বাংলাদেশ। উনিশ বছরের তরুণ মারুফ হোসেন স্বপ্ন ছিল ক্রিকেটার হবে। সে লক্ষ্যে এগিয়েছিলেনও অনেকটা, কিন্তু দেখলেন মেধায় নয় স্বজনপ্রীতির কাছেই হেরে যায় প্রতিভা। তাই তো এমন হাজারো বৈষম্যের বিরুদ্ধে বঞ্চিত দেশবাসীর কণ্ঠস্বর হয়ে সংক্ষুব্ধদের সাথে জুলাই আন্দোলনে নামে সেও। এমন হাজারো প্রাণ মায়ের কোলে ফিরলেও জীবিত মারুফ আর ফিরে আসেনি মায়ের কোলে। আমি জানতাম আর আব্বার কাছে ডরা কইতো না। আমার বৃহস্পতিবার দিন সারাদিন রোডে ছিল। পরে টাকা নিয়ে এনে আমার ব্যাগের থেকে টাকা নিয়ে এনে পানি খাওয়াইতো। পরে শুক্রবার দিন ও গেছে, সে নামাজে ডাক দিয়ে আইছে। আমি যদি জানতাম আমার ছেলে আর যাইতো না, আমি আর যাইতে দিতাম না আমার ছেলেরা। আমার আর কেউ মা করে ডাক দিল না, কইলো মা মা গো। 19 জুলাই 2024 শুক্রবারের পবিত্র দিন। রাজধানীর বিভিন্ন স্থানের মতো রামপুরা বাড্ডাতেও আন্দোলনরত মানুষের উপর নির্বিচারে গুলি চালায় ঘাতকেরা। পিচ ঢালা কালো রাজপথ রক্তে লাল হয়ে যায় মারুফ সহ অগণন মানুষের রক্তে। আদরের সন্তান মারুফের লাশটি পর্যন্ত পেতে সময় লেগেছিল 3 দিন। হাসপাতাল আর থানায় ঘুরতে ঘুরতে শোকে স্তব্ধ পরিবারটির চোখের পানিও শুকিয়ে গিয়েছিল। গুলি খেলো, পরে ওর মামা ছিল সাথে, পরে আপনার এই ঢাকা মেডিকেল নিয়ে যায়। যাই দিয়ে আমার বাবার দেহটা পড়ে রয়েছে, নিদর দেহটা এই যে মেজের মধ্যে পড়ে রয়েছে। রাত্রে 11টা বাজে বলতেছে ডাক্তাররা যে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। রাত্রে আইসা বাড্ডা থানার ওসি স্যারের কাছে আমি ওনার হাতে পায়ে ধরে বললাম যে স্যার আমার একটু পুলিশ ক্লিয়ারেন্স দেন, আমার ছেলেটা আনতে পারতেছি না ঢাকা মেডিকেল। তো উনি বললো যে এখানে ঝামেলা করেন না, তো চলে যান। ওই সময় ওই বাড্ডা থানা, রামপুরা থানা, বাড্ডা থানা, আবার শাহবাগ থানা, এইভাবে খালি ঘোরাঘুরি করতেছি ওই কারপুর মধ্যে। তখন তাকে মিথ্যার আশ্রয় নিতে হয় আমার, যে আমার ঘটনা ঘটছে রামপুরা থানায়। পরে রামপুরা থানা আমার দিয়ে দিচ্ছে। নানা জনে ধর্ণা দিয়ে জায়গা হয় বাড্ডার বরকতপুর কবরস্থানে। ওখানে যখন দেখলাম আমার ছেলে হইলো যে এরকমের একজন একজন করে এরকম রাখছে, তো তারপর উপরে আবার একজন একজন, দুইজনের নিচে আমি। তখন আমার ছেলের ঠ্যাংটা একটু সমস্যা ছিল, ওই যে অ্যালার্জি ছিল, তো ওই ঠ্যাংটা বের হয়েছিল। পর ওই ঠ্যাংটা দেখে আমি চিনছি না, গ্রামে নিতে পারিনি। পরে এখানে নিয়ে আসছি, এখানে নিয়ে আসার পরে বলতেছে তোমার ছেলে কেন পাঠাইছো। তবে গোরটির সংরক্ষিত জায়গায় কবর দেওয়ার সৌভাগ্য হয়ে ওঠেনি শহীদ মারুফ সহ এই আন্দোলনের অন্য শহীদদেরও। মোটামুটি 4 থেকে 5 জন যারা 5 আগস্টের ভিতরে শহীদ হয়েছে, তারা বেশিরভাগ নর্মাল কবরই হয়েছে, সংরক্ষিত না। সংরক্ষিত এলাকায় একটা এরিয়া আসা বা পরিবর্তিত হয়নি। আমার ছেলে আরও শত শত শহীদ আছে, দাফন হয়ে গেছে। এই শহীদ যে আপনার এই কবরস্থানটা স্থায়ীকরণ, এটা সরকার করতে হবে। 5 আগস্ট স্বৈরাচারী সরকারের প্রধান শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত তার দোসরদের নানাবিধ নিগ্রহে রাজধানী ছেড়েই অন্য কোথাও চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল শহীদ মারুফের পরিবার। আমার একটু দাড়ি ছিল, আমি বিএনপি জামাত। ও বলতেছে যে আপনারা এই ফাঁকে ফাঁকে এগুলি কবে থেকে শুরু করছেন, এত প্রেশার।
ছিল। তারপর ডিজিএফআই রাইতে 12টা বাজে ফোন দেয়। মারুফের পরিবার বাড্ডার যে এলাকায় বসবাস করে সে এলাকার রাস্তাটিকে এরই মধ্যে মারুফের নামে নামকরণ করেছে এলাকাবাসী, যদিও এখনও সিটি কর্পোরেশনের স্বীকৃতি মেলেনি। মারুফের পৈতৃক বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ভাসানচর ইউনিয়নের হেসামদ্দি গ্রামে। শহীদের স্মৃতি সংরক্ষণে গ্রামবাসী স্থানীয় নয়াভাঙনী নদীর উপর নির্মিত হওয়া নতুন এই সেতুটিকে তার নামে নামকরণের দাবিতে করেছে আন্দোলন। স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ খোঁজ নিয়েছে মারুফের পরিবারের, তবে সরকারি পর্যায় থেকে কোনো খোঁজ এবং প্রতিশ্রুত সহায়তা জোটেনি পরিবারটির। আজকে বৈষম্য বিরোধী আন্দোলন যারা এই যে যারা আপনার সমন্বয়ক আছে এরাকন, তারপরে নাগরিক কমিটির লোককন, না সরকারের পক্ষ পর্যন্ত এই পর্যন্ত ফোন দিছি কেউ এ পর্যন্ত দেখতে। হ্যাঁ, আর্থিক সহযোগিতা জামাত ইসলাম করছে, মেহেন্দিগঞ্জ সমিতি আমাকে হেল্প করছে, আবার একটা নৌবাহিনীর পক্ষ থেকে ওদের একটা ফান্ড থেকে আমার একটু হেল্প করছে। চৌকস মারুফকে হারিয়ে এখন দিশেহারা তার পরিবার। সন্তানকে আর ফিরে পাবেন না এই সত্য মেনে নিলেও দ্রুত ঘাতকের শাস্তি নিশ্চিত না হলে সেটি মেনে নিতে পারবেন না কোনো স্বজন। শেখ হাসিনা ওই তের সব করলো, ওরা যদি না এরকম করতো তাহলে তো এত মারবো খালি হইতো না। আমার ছেলে যেন হত্যার বিচার চাই। আমি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আমি মামলা করছি। বিজিবি, পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, এই যুবলীগ, এই যারা সবাই 19 জুলাই ওখানে তাণ্ডবটা চালাইছিল, তো বেশি ভূমিকা ছিল বিজিবির। শুধু মারুফই নয়, সব শহীদের জন্যই দোয়া কামনা করেন ভাইয়ের কবর পরিচর্যায় আসা ছোট্ট এই সোনামণি। বড় হয়ে আমি আমার ভাইয়ের মতন অন্যায়ের প্রতিবাদ করব। আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। এই ছবিটা এখন শুধুই স্মৃতি। 3 ভাই বোনের মধ্যে সবার উপরে বসা আদরের জোবায়ের এখন প্রকৃত অর্থেই সবার উপরে চলে গেছেন। শহীদ জোবায়ের ছিলেন রাজধানীর বিওপির আইন বিভাগের শিক্ষার্থী। সেখানে আবাসিকে থেকেই জুলাই মাসের আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। পরিস্থিতি জটিল হলে নারায়ণগঞ্জের ঝালকুড়ির নিজেদের বাসায় চলে আসে। তারপরে শেষ দিনগুলোতে শনি রাখা আর যাত্রাবাড়ির আন্দোলনে সক্রিয় ছিলেন। সে নটরডেম কলেজে যখন সে পড়তো তখন থেকে সে খুব প্রতিবাদী ছিল। এর আগে নিরাপদ সড়ক চাই আন্দোলন গড়ে উঠেছিল, তো প্রত্যেকটা আন্দোলনে সে পার্টিসিপেট করেছে। তার সহপাঠী যারা ছিল তাদেরকেও সে ইন্সপায়ার করতো। যখন বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হলো, সম্ভবত জুলাইয়ের 10 কি 11 তারিখ, তার সাথে কন্ট্যাক্ট করা হয় যে তুমি বাসায় কেন আসতেছো না, তোমার তো পরীক্ষা শেষ হয়ে গেছে। তাকে আমরা রিকোয়েস্ট করছি বাসায় চলে আসার জন্য, কিন্তু সে বললো যে না, আমি দেশের এই পরিস্থিতিতে আমি বাসায় আসতে পারবো না। জুলাইয়ের একদম শেষের দিকে 28-29 তারিখের দিকে হবে সে বাসায় চলে আসে। এরপর থেকে আপনার 5 তারিখের তার শাহাদাতের আগ পর্যন্ত প্রতিদিন সে বাসা থেকে সে আন্দোলনে যেত। 28-29 জুলাইয়ের পর থেকে সে যাত্রাবাড়ি আন্দোলন সে নিয়মিত পার্টিসিপেট করত। দীর্ঘ আন্দোলনের পর আসে বিজয়। 5 আগস্ট পালিয়ে যায় ফ্যাসিবাদের মূল শেখ হাসিনা সহ তার শীর্ষ সাঙ্গপাঙ্গরা। বিজয়কেতন ওড়াতে শাহবাগের দিকে সহপাঠীদের নিয়ে আগাতে থাকে জোবায়ের, কিন্তু জনতার উল্লাস সহ্য হয়নি ঘাতকের। নির্বিচারে চালিয়ে দেয় গুলি, আর তাতেই শহীদের তালিকায় যোগ হয় জোবায়েরের নাম। জুবায়ের গুলিবিদ্ধ হয়ে একবার পড়ে যায়, রাস্তার মধ্যে পড়ে যায় যাত্রাবাড়ি থানার অপোজিট পাশে। তো পড়ে যাওয়ার পরে সে আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করে, তো এরপর সে আবার পড়ে যায়। 45 মিনিট সময় এভাবে পার হয়ে যায়। জুবায়ের গুলিবিদ্ধ হয়ে রাস্তার মধ্যে এসে পড়েছিল, সাহায্যের জন্য সে হাত নাড়তেছিল। চারপাশে অসংখ্য আহত মানুষ, নিহত মানুষের ছড়াছড়ি, কিন্তু কাউকে উদ্ধার করা কারোর পক্ষে সম্ভব না। বুকের বাম পাশে একটা হচ্ছে আপনার আর্মে, এই বাম আর্মে, আরটা এখানে বামে না, তবে সম্ভবত স্নাইপার শটও হতে পারে, সেটা পেছন দিক দিয়ে বের হয়ে যায়। 2টা গুলি তার পেছন দিক দিয়ে বের হয়ে যায়। শাহাদাত বরণ করছে 3টা কি 3:30টার দিকে। আমরা আরও প্রায় 3 ঘন্টা পরে আমরা সংবাদ পাই। তো এখানে আনার মতো পরিবেশ ছিল না, রাস্তায় কোনো গাড়ি ছিল না। হাসপাতাল থেকে আমরা সরাসরি অ্যাম্বুলেন্সে করে আমাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আমরা নিয়ে যাই। 6 মাস বয়সী মাকে হারান জোবায়ের। মায়ের স্নেহ পায়নি, তাই হয়তো তার ছিল মায়ের কাছে যাওয়ার তাড়া। তবে এতটা বছর যারা তাকে ধরাতে স্নেহ মায়া দিয়ে বড় করেছেন, তাদের সান্ত্বনা কে দেবে? তো যেই হাত দিয়ে তাকে আমি কোলে করে স্কুলে নিয়ে গেছি, তো সেই হাত দিয়ে আমি তাকে
কবরে শোয়া দিয়ে আসছি। শহীদ জোবায়েরকে দাফন করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া তার গ্রামের বাড়িতে। সম্প্রতি সেখানে গিয়ে কবর জিয়ারত করেছেন বিওপির শিক্ষক শিক্ষার্থীরা। জোবায়েরের গোটা পরিবারই আইনের সেবক। একমাত্র বোন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন, আর বড় ভাই জসকোর্টে আইন পেশায় নিযুক্ত। বাবা অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল। বিচারের গতি নিয়ে প্রশ্ন রয়েছে তার মধ্যেও। তারা তো এখনো কার্যক্রম আরম্ভ করেনি, মাত্র তারা দায়িত্ব নিছে। তো আশা করি তাদের যে কথাবার্তা বা যে প্রসেস করতেছে খুব দ্রুতই শেষ হবে বলে আমরা আশাবাদী। আমাদের মতো লোক যদি আইন না পাই তো আর কোথায় থেকে ইয়াতে আসবো, কিন্তু আমরা চেষ্টা করে যাব এবং আশা করি ইনশাআল্লাহ এটা ন্যায় বিচার হবে। এরই মধ্যে দু একটি রাজনৈতিক দল নিয়েছেন জোবায়েরের পরিবারের খবর। যদিও সরকার কিংবা বৈষম্যবিরোধী আন্দোলনের কমিটিতে থাকা শীর্ষ পর্যায়ের কেউই এখনও খোঁজ নেননি শহীদ জোবায়েরের পরিবারের। সে তো বিউপিতে 2টা ছেলে মারা গেছে, একটা হলো মুগ্ধ প্রথম দিনই মারা গেছে, এর জন্য তার প্রচারটা বেশি, কিন্তু জোবায়ের উমর খানের প্রচারণা খুব কম। আমরা অদ্যপতি সরকারি তরফ থেকে কোনো কিছু পাইনি। শুধু পরিবারই নয়, এলাকাবাসী এবং স্বজনদেরও দাবি কঠোর থেকে কঠোর শাস্তি নিশ্চিত হোক জোবায়ের সহ প্রতিটি হত্যার। আমার শহীদ ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার আমরা দেখে যেতে চাই, এর বেশি আমাদের আর কোনো চাওয়া নাই। আমরা চাই ওর শাস্তিটা হোক, যে গুলি করছে যারা করছে ওর শাস্তিটা চাই। বৈষম্য ভরা দেশে কোনো ধরনের সুব্যবস্থা না হওয়ায় পরিবারের অভাব অনটন ঘুচাতে বিদেশে পাড়ি জমাতে চেয়েছিলেন শ্রমজীবী রডমিস্ত্রি বাবার একমাত্র সন্তান 21 বছরের তরুণ সায়েম, কিন্তু সে আশা আর তার পূরণ হলো না। আমার ছেলে অনেকবার বলছে আমি বিদেশ গেলে আব্বা তোমার কাম করা লাগবে না, তোমার কষ্ট থাকবে না, আমি টাকা বানালে তুমি ঘরে বাড়িতে বাড়ি করবা, আর সেই আশা আর হইল না। রাজধানীর কাজলা এলাকায় দাবি আদায়ের সংগ্রামে অংশ নেয়ার অপরাধে জীবনটাই দিতে হলো তাকে। শুক্রবারে ও নামাজ পড়িয়া খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করে আসার টাইম আর বন্ধুরা ফোন দিয়েছে, ফোন দেওয়ার পরে শনি এক রাত দিয়ে ওই নিয়ে গেছে কাজলা ওই নিয়ে আন্দোলন করতে যাইয়া সে নিহত হয়েছে 7:30টার দিকে। আন্দোলনের খরচের জন্য বাবার কাছে দাবি করেছিলেন 500 টাকা। সে টাকা জোগাড় করে রেখেছিলেন বাবা, আর সেই 500 টাকাই এখন ছেলের স্মৃতি হিসেবে নিজের কাছে রেখেছেন তিনি। আমারে বলছিল আমার ফোন দিয়ে আব্বু 500 টাকা রাখো, আমি 500 টাকা লাগবো। আমি ঠিক আছে আব্বু রাখবো, নেই সে টাকা তো পকেটেই রয়েছে, আর সে আসলো না। রাজনৈতিক দলগুলোর সবাইকে পাশে পাননি তিনি। বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়করাও আসেনি খোঁজ নিতে, আবার সরকারি তরফ থেকেও জোটেনি সহায়তা এখনো। না পাইনি, আমি কোনটাই পান নাই, জামাত থেকে পাইছি আমি। শহীদের পিতার উচ্চারণ, সকল কষ্টের ইতি হবে যদি বৈষম্যমুক্ত দেশ গড়ে ওঠে আর সন্তান হত্যার সঠিক বিচার পান। আগে এলে আমার ছেলের বিচার, আমার বিচার চাই আমি আগে। পছন্দের কাপড় ছিল, নতুন করে রয়েছে, আজকে আমার ছেলে নাই, কে পিনবে? মায়ের এমন কান্না কে থামাবে? শহীদ তন্ময় চলে গেছে ওপারে, ঘাতকের বুলেটে কেড়ে নিয়েছে প্রাণ। স্বৈরাচার হাসিনা সরকারের পতনের দিন 5 আগস্ট দুনিয়ার যাত্রাবাড়ি এলাকায় শহীদ হন তন্ময়। ছেলে তখন গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। আমার ছেলের সাথে আমাদের কোনো কথা হয় নাই। আমার ছেলেরা যদি কোনো কথা বলতো তাও মনটা শান্তি দিতে পারতাম, কিন্তু আমার ছেলেরা সেখান থেকে মরা আমরা বাসায় নিয়ে আসলাম। নিম্নবিত্ত পরিবারের বাবা গাড়ির কাউন্টারে চাকরি করে, যা আয় করত তা দিয়ে সংসার চলত না। তাই পড়াশোনা ছেড়ে দিয়ে নিজেও উপার্জনে নেমে পড়ে তরুণ তন্ময়। তাকে হারিয়ে এখন দুঃখের সাগরে হাবুডুবু খাচ্ছে অসহায় পরিবারটি। আমার ছেলের আমি কষ্ট করে মানুষ করে আমার জীবনের চপিয়েছিল আমার ছেলে, আজকে সেই ছেলে আরে আমি আজকে আমার সুখের ঘরে আজকে দুঃখের কান্না সাগর বসে। সম্প্রতি পেয়েছেন সরকারি সহায়তার প্রতিশ্রুত অর্থ। সরকার থেকে 5,000 টাকা 5 লাখ টাকার
চেক দিছে সেটা আমরা পাইছি, আর জামাত ইসলাম থেকে 1 লাখ টাকা দিছিল সেটা আমরা পাইছি। সন্তান হত্যার বিচারের দাবি সবার আগে, তবে দেশের জন্য জীবন দেয়া এই বীরদের সম্মানটাও যেন রাষ্ট্র দেয়, তাও মনে করে দেন শহীদের এই স্বশিক্ষিত মা। ছেলের বিচার চাই, আর আমার ছেলে যাতে সম্মান পায়, সে সম্মানটা নিয়ে যেন আমি সারা জীবন বাঁচতে পারি, যে আমার ছেলে একটা সম্মান পাইছে। এখন যে আমার ছেলে আমার কাছে আয় না, আয়া কয় না মা ভাত দেও, আয়া কয় না মা 10 টাকা দেও, 20 টাকা দেও। শহীদের মা সেলিনা বেগম বিশ্বাস, নশ্বর এই পৃথিবী ছেড়ে ছেলে তার আছে বেহেশতে, তবুও মায়ের মন কি মানে? আমার ছেলে শুক্রবার হলে সকালবেলা যাইতো গা, খেলতো, দুপুরে আইতো, গুজু করতো, নামাজ পড়তো, ভাত খাইতো, কাজে যাইতো, যে দুপুরে 1টা বাজলে আমার ঘরে আইতো, আইতো ভাত খাইতো, 10 মিনিট বইতো, আবার কাজে যাইতো। বন্ধুদের ডাকে সাড়া দিয়ে 5 আগস্ট অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে গিয়ে রাজধানীর কাজলা এলাকায় শহীদ হন এই মায়ের একমাত্র সন্তান 16 বছরের কিশোর শহীদ আমিনুল। যাই ওই যে ওর বন্ধুকে ডাক দিছে, হয়ে গেছে এই শনি একটা আন্দোলনে যাইতে লেছে, যাইতেই পথের মধ্যে গুলি খাইছে। ছেলে গিয়েছিল আন্দোলনে, আর বাবা ওবায়দুল নেমেছিলেন পরিবারের আহার জোগাড়ে রিকশা নিয়ে। গুলিবিদ্ধ অন্য কোনো মায়ের সন্তান ভেবে হাসপাতালে নিতে গিয়ে নিজের সন্তানকেই আবিষ্কার করেন হতভাগ্য বাবা। গুলি খায় বলে পড়ে আসছিল, আমরা তো এগুলো দেখি নাই ভাই। গুলি খায় পড়ে ছিল, তখন ওরা আবার দৌড়া ওই অনাবিল হাসপাতালে নিয়ে গেছে। তো ওই ডাক্তারে বলছে যে তোমরা ঢাকা মেডিকেলে নিয়ে যাও গা। তখনই ওর আব্বুরে ডাক দিছে, তারা জানে না যে এটা ওর আব্বু, আর ওর আব্বুও জানে না যে আমার সন্তান গুলি খাইছে। তখন ওর আব্বু উঠাইতে গেছে, উঠাইতে যায় দেখে কি হেয়ারি ছেলে। নিম্নবিত্ত অসহায় পরিবারটি সন্তানের লাশ গ্রামে নেয়া, এমনকি দাফন কাফন থেকে সব কিছুই করেছিলেন এলাকাবাসীর সহযোগিতায়। এলাকার মানুষ সবাই আগ্রহ পাশে আইছে, সবাই টাকা পয়সা উঠাইয়া আমার সন্তান এনে গোসল মুসল করাইয়া, কাপড়ের কাপড় পরাইয়া, অ্যাম্বুলেন্স ভাড়া করে দিচ্ছে, মসজিদ থেকে টাকা পয়সা উঠাইয়া সবাই। তখন আমার সন্তানরা আমরা এই রাতের বেলা বাউফল নিয়ে গেছি, পটুয়াখালী বাউফল নিয়ে গরিব পাশা গ্রামে মাটি দিছি, আর দাদার কবরের পাশে। আমার ছেলের খুব শান্ত এবং ভদ্র সুন্দর ছিল। বৈষম্যবিরোধী আন্দোলন, সরকারের পক্ষ থেকে কোনো সহায়তা এবং খোঁজ খবর না রাখায় রয়েছে কষ্ট। আর কোনো দল কেউ কোনো সময় আমাদের খোঁজ খবর নেয় নাই। যা আসার সাংবাদিকরাই আসছে, আর জামাত ইসলামে কিছু সাহায্য দিছে। প্রিয় সন্তানকে যাদের নির্দেশে এবং যারা গুলি করেছে তাদের প্রত্যেকের শাস্তি হলে সন্তানের আত্মা শান্তি পাবে, এটাই মনে করেন এই মা। আজকে আমি যেমন কান্দি, আমার মতো হাজার হাজার মানুষ কান্দে। আমার স্বামী আজকে আমার সন্তান মরার পর থেকে কাজ কাম করতে পারে না, ঘরে বসে থাকে, নীরবে বয়া থাকে, কান্দে, পোলার ছবি দেয়, মোবাইলের ছবি দেয়, কান্দে। আমাকে একটা সন্তান, আমার ঘর কি আছে কোন? আমরা বিচার চাই, আর কঠিন বিচার হোক, আমরা চাই এটা। শহীদের রক্তের বন্যায়, না হলে শহীদের মায়েদের কান্নার এই স্রোতে ধুয়ে যাক দেশের সকল অন্যায়। এই যে ফুটবল খেলে পুরস্কারটা পাই, এই না আমার দিছে, কইছে মা আমার জীবনের প্রথম পুরস্কার আমি তোমারে দিই। এই প্রথম পুরস্কার আমার সন্তান আমার বুকে দিয়া দুনিয়ার থেকে নাই গেছে। আমি যতই এটি দেই আমার তো মা কয় না, আমার সন্তান আমার জানে তো আমার মা কয় না, আমার কাছে তো আয় না। বাবা জান রে, তুই কই গেলি আমার?